আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং আর্মি মেডিকেল কলেজে যে ভর্তি সার্কুলারটি প্রকাশিত হয়েছে, সেখানে তোমরা অনেকেই আমাদের কাছে কিছু কনফিউশনের ব্যাপার জিজ্ঞাসা করেছিলে। সো সেই ধরনের কনফিউশনগুলা ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিওটি। চলো আমরা সার্কুলারটা একটু দেখি। সো ইতিমধ্যেই তোমরা জানো যে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, আর্মি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা কিন্তু হইতে যাচ্ছে 24শে জানুয়ারি 2025, ঠিক আছে? এবং সার্কুলারটা অনুযায়ী আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, মানে অ্যাপ্লিকেশন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে অ্যাপ্লিকেশন 10 ডিসেম্বরে শুরু হয়েছে, এটাতেও 10 ডিসেম্বরেই শুরু হয়েছে এবং অ্যাপ্লিকেশন চলবে মেডিকেল ভর্তি পরীক্ষার মতোই 27 ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে? ওকে, এখন চলো আমরা ভর্তির সার্কুলারটা দেখি। সো এখানে দেখতে পাচ্ছি আমরা যে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের 27তম ব্যাচ এবং আর্মি মেডিকেল কলেজের 11তম ব্যাচে প্রথম বর্ষ এমবিবিএস ভর্তি করছে বিজ্ঞপ্তি, ঠিক আছে? কিছু নির্দেশাবলী দেওয়া হয়েছে। সো এখানে প্রথমে যে কোশ্চেনটাতে আসি, প্রথমে তোমাদের যে বড় কনফিউশনটা যে এএফএমসি এএমসি এগুলা কি সরকারি নাকি বেসরকারি। সো আমরা কিন্তু ভর্তি সার্কুলারে খুবই স্পেসিফিকভাবে দেখতে পাচ্ছি যেটা এএফএমসি সেটা কিন্তু বাংলাদেশ আর্মি পরিচালিত একটা সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান, এবং যেটা এএমসি সেটা কিন্তু আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট যেটা আছে তাদের দ্বারা পরিচালিত একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে? তার মানে আমরা এই জিনিসটা ক্লিয়ার হলাম যে এএফএমসি যেটা আছে সেটা হলো সরকারি, আর আর্মি মেডিকেল কলেজ যে 5টা আছে, মানে চিটাগং সেনানিবাসে যে আর্মি মেডিকেল কলেজ আছে, রংপুরে আছে, কুমিল্লাতে আছে, যশোরে আছে, বগুড়াতে আছে, এই 5টা আর্মি মেডিকেল কলেজ বেসরকারি মেডিকেল কলেজের মতো আর কি। হ্যাঁ, এখন এর পরের যে কনফিউশনটা তোমাদের কাছে আছে সেটা হলো যে কতগুলা করে সিট আছে। আমরা যদি বলি যে এই এএফএমসিতে সিট সংখ্যা হচ্ছে ভাইয়া 125, তার মানে এএফএমসিতে সিলেক্টেড হবে হচ্ছে 125 জন। আর এই আর্মি মেডিকেল কলেজ যেগুলো আছে সেগুলোকে আমি সংক্ষেপে এএমসি লিখতেছি। সো এই এএমসি বা আর্মি মেডিকেল কলেজের সিট সংখ্যা কত? 5টা আর্মি মেডিকেল কলেজে প্রত্যেকটাতে 50টা করে হচ্ছে 250, ঠিক আছে? তাহলে এই 125 আর 250 এতগুলা সিটের জন্য একসাথে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই এএফএমসি যেটা আছে এটা হচ্ছে কি গভর্নমেন্ট, আর এই এএমসি যেটা আছে এটা হচ্ছে কি নন গভর্নমেন্ট, ঠিক আছে? নন গভর্নমেন্ট। ওকে, এরপরের তোমাদের যে কোশ্চেনটা হয় যে ভাইয়া এই এএফএমসিতে বা এই আর্মি মেডিকেল কলেজগুলোতে যারা আর্মি পার্সোনেল আছে তাদের জন্য কোনো কোটা আছে কিনা। বলা হয়ে থাকে বা আমাদের যেটা অভিজ্ঞতা সেটা বলে যে এখানে এএফএমসি আর্মি মেডিকেল কলেজগুলোতে সাধারণত আর্মি পার্সোনেলদের জন্য একটা কোটা থাকে, তবে সেটা কত পার্সেন্ট কোটা, প্রতি বছর কতজন কোটায় ভর্তি হচ্ছে, কোনো ইনফরমেশনই এএফএমসি কর্তৃপক্ষ কর্তৃক রিভিল করা হয় না। সো এখন যারা যারা আর্মি পার্সোনেল আছে বা তোমরা যখন তোমাদের প্যারেন্টসের পার্টিকুলার্স ফিল আপ করবা তখন ওইখানে দেখবা যে অপশন থাকে। তো ওইখানে যদি কারো প্যারেন্টস আর্মি পার্সোনেল হয়ে থাকে, রিটায়ার্ড হোক অথবা এখন কর্মরত হোক, সেখানে তোমরা স্পেসিফিকভাবে ইনফরমেশনগুলা দিয়ে থাকবা। সো এখন সেকেন্ড যে কোশ্চেনটা তোমরা করো যে ভাইয়া এই এএফএমসি এবং এএমসিতে পড়াশোনা করতে আমাকে কতটুকু খরচ হবে। সো এএফএমসি যেহেতু সরকারি, এটাতে খরচ কিছুটা কম, তারপরেও বাংলাদেশের অন্যান্য যে সরকারি মেডিকেল কলেজগুলো আছে সেগুলোর মতো একেবারে কম না। কারণ হলো এই এএফএমসিতে দেখা যায় যে যখন হোস্টেলে থাকে স্টুডেন্টরা, যে 5 বছর 6 বছর ইন্টার্নশিপ সহ যে হোস্টেলে থাকবে, সো এটার স্ট্যান্ডার্ড সরকারি মেডিকেল কলেজের হোস্টেলের চাইতে অনেক অনেক ডিফারেন্স থাকে আর কি। মানে এএফএমসির হোস্টেলের স্ট্যান্ডার্ড বা থাকা খাওয়ার যে স্ট্যান্ডার্ডটা সেটা সরকারি মেডিকেল কলেজগুলোর চাইতে অনেক ভালো। সো এই কারণে দেখা যায় যে এখানে পড়াশোনার খরচটা সরকারি মেডিকেল কলেজগুলোর চেয়ে কিছুটা বেশি, এবং এখানে দেখা যায় যে বিভিন্ন খরচ বরাবর সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির সময় সাধারণত অ্যাভারেজে 10,000 টাকা দিয়ে ভর্তি হওয়া যায়, কিন্তু এই এএফএমসিতে যখন একটা স্টুডেন্ট চান্স পেয়ে ভর্তি হইতে যাবে তাকে হচ্ছে কিন্তু মানে ভর্তির শুরুতেই হচ্ছে মানে 2,30,000 টাকা দিয়ে তারপরে হচ্ছে ভর্তি হইতে হবে। এখানে বিভিন্ন খরচ আছে। আর এই সম্পূর্ণ 6 বছরের যে লাইফ, এমবিবিএস লাইফ, ইন্টার্নশিপ সহ এই সময়ে পড়ে কমপ্লিট করতে আপ টু এমবিবিএস, ঠিক আছে, আপ টু এমবিবিএস কমপ্লিট করতে এএফএমসি থেকে পড়াশোনা করতে মোটামুটি 10 লাখ টাকার মতো খরচ হতে পারে। এটা একটা অ্যাভারেজ বললাম আর কি। আর যে যারা হচ্ছে এএমসিতে পড়াশোনা করবে, এএমসিতে পড়াশোনার সময় আপ টু এমবিবিএস খরচের মাত্রাটা কিছুটা বেশি, যেহেতু এটা বেসরকারি মেডিকেল কলেজ। সো এই এএমসিতে ভর্তি হওয়ার সময় বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সময় যেরকমভাবে একটা বড় অঙ্কের টাকা দিয়ে ভর্তি হতে হয়,
এই এএমসি যে 5টা মেডিকেল কলেজ আছে এখানে ভর্তি হতে গেলেও কিন্তু এরকম একটা ভালো অ্যামাউন্টের টাকা দিয়ে ভর্তি হতে হয়। সো সাধারণ হিসেব নিকেশ বলে এমবিবিএস পাশ করা পর্যন্ত এএমসি থেকে পাশ করতে গেলে 30 থেকে 35 লাখ টাকার মতো খরচ হতে পারে। সো যারা খরচের ব্যাপারগুলোতে সন্দেহ ছিল তোমাদের যে এএফএমসি এএমসিতে পড়তে কি পরিমাণ টাকা খরচ হতে পারে সেই ধারণাটা তোমাদেরকে এখানে আমি দিয়ে দিলাম। সো এই এএফএমসিতে 10 লাখ টাকা এটা দেখে অনেকে ভয় পেতে পারে বা সাধারণভাবে চিন্তা করতে পারে সরকারি প্রতিষ্ঠান হিসেবে এত টাকা কেন। এটা কিন্তু তোমার একবারে লাগবে না। ভর্তির সময় তোমার 2,30,000 টাকা লাগবে এবং এরপরে কিন্তু প্রতি মাসে মাসে তোমার হোস্টেল ফি, লন্ড্রি চার্জ এরকম কিছু কিছু চার্জ আছে। সো সেই হিসেবে দেখা যায় যে তোমার প্রতি মাসে 10 থেকে 12,000 টাকার মতো করে একটা খরচ তোমার তারা নিবে। এবং যেহেতু এএফএমসিতে পড়াশোনা করলে ক্যান্টনমেন্টের ভেতরে হোস্টেলের মধ্যে থাকবে, সো দেখা যায় কি এই খরচটার বাইরে না ওই আর খরচটা পড়তেছে না। সো এই 10 লক্ষ টাকার খরচটা কিন্তু মানে সাথে সাথেই না, টোটাল খরচটা কিন্তু 6 বছরের যেই কস্টিং মানে মাসে মাসে যে খরচটা হয় টোটাল হিসেবটা আমরা এখান থেকে দেখলে পরে পাই আর কি। আর যারা সরকারি মেডিকেল কলেজগুলোতে পড়বে, ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল কলেজগুলোতে পড়বে, সেই ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ কর্তৃক এরকম নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা নেওয়ার মানে কোনো ইয়ে থাকে না আর কি, মানে নিয়ম থাকে না আর কি। তবে মানে যার যার পকেট মানি হিসেবে বা হাত খরচ হিসেবে যার যতটুকু খরচ হয় সেই খরচটা নিজের বেয়ার করতে হয় আর কি। ওকে, এবারে যে প্রশ্নটা তোমাদের আছে সেটা হচ্ছে যে এএফএমসি এএমসিতে পড়লে তারপর কি আমার বাধ্যতামূলকভাবে আর্মিতে কাজ করতে হবে কিনা? না, এরকম বাধ্যবাধকতাভাবে আর্মিতে কাজ করতে হবে না। এএফএমসি বা এএমসি থেকে পড়ে যখন তুমি একজন এমবিবিএস ডক্টর হয়ে যাবা, ডক্টর হয়ে গেলে তুমি এমবিবিএস ডক্টর হিসেবে বিএমডিসি রেজিস্ট্রেশন নিয়ে তুমি বাংলাদেশের মেডিকেল ফিল্ডে যে কোনো জায়গায় কাজ করতে পারবা। বা যদি কেউ মানে অ্যাব্রোডে পড়াশোনা করতে চাও বা চাকরি নিতে চাও সেটাও কিন্তু সম্ভব। তবে কেউ যদি আর্মিতে কাজ করতে চায় সেক্ষেত্রে আর্মির যে বাছাই প্রক্রিয়া হয়, সো 6 মাস পর পর একটা বাছাই প্রক্রিয়া হয় আমরা জানি, ডাক্তার নেওয়ার জন্য আলাদা নিয়োগও হয়। সো সেই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যাওয়ার পরে সিলেক্টেড হওয়ার পরে 6 মাসের যে সামরিক প্রশিক্ষণ আছে সেটা নেওয়ার পরে আর্মিতে ক্যাপ্টেন হিসেবে যোগদান করার সুযোগও কিন্তু থাকছে। এবারে আমরা আমাদের কমন যেই কথাবার্তাগুলা এগুলো আমরা দেখি চলো। সেইগুলো আমরা দেখে ফেলছি, আবেদন কবে শুরু হচ্ছে, কবে পর্যন্ত করা যাবে, ভর্তি ফি কত টাকা, এই জিনিসগুলো সবই ইম্পর্টেন্ট। তবে এখানে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে যে আবেদন করার পর 24 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের এই আবেদনের যে ফিটা সেটা কিন্তু মানে পরিশোধ করতে হবে, না করলে আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে আর কি। ভর্তি পরীক্ষা কবে হবে এটাও আমরা জেনে নিয়েছি। ওকে, আর এখন ভর্তির যেই শর্ত যেগুলা থাকে বা নীতিমালা যেটা আছে এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল যেই আমাদের বিএমডিসির যে নীতিমালাটা প্রকাশিত হয়েছে, তার মানে যেই নীতিমালাতে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই নীতিমালাতেই হয়ে থাকবে। শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল মেডিকেল ভর্তি পরীক্ষার মতো সেকেন্ড টাইমাররা অ্যালাউড। তো 23 সালে এইচএসসি পরীক্ষা অথবা 24 সালে এইচএসসি পরীক্ষায় উন্নীত হইতে হবে। আর এসএসসি পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় 21 সালের আগে হইলে অযোগ্য হিসেবে বিবেচিত হবে, 21-এর পরে 21 সাল অথবা 22 সালে তার এসএসসি পাস থাকতে হবে এবং সর্বমোট জিপিএ 4th সাবজেক্ট সহ 9 হইতে হবে। এটা কিন্তু মানে 4th সাবজেক্ট বাদ দিয়ে হিসেব করা না, 4th সাবজেক্ট সহ এসএসসি এবং এইচএসসির জিপিএ 9 হইতে হবে। গ্রেড পয়েন্ট হিসেবে কোনোটা কিন্তু স্পেসিফিক বলা নাই যে কোনোটাতে কত পাইতে হবে, তবে বায়োলজিতে বলা আছে সেটা হচ্ছে 4 হইতে হবে বায়োলজিতে, এইচএসসিতে। আর উপজাতি কোটায় যারা আছে তাদের জন্য এই আমাদের জিপিএটা একটু রিল্যাক্স আছে, টোটাল জিপিএ হচ্ছে 8 হইতে হবে। এবং এদের ক্ষেত্রে একটা কথা বলা আছে যে কোনো পরীক্ষাতে এসএসসি অথবা এইচএসসিতে 3.5 এর নিচে থাকলে কিন্তু মানে মানে অযোগ্য হিসেবে বিবেচিত হবে আর কি। হ্যাঁ, ওকে, সো আমরা এই ধরনের বেসিক ইনফরমেশনগুলো জানি, মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে এটা মিল আছে। এরপরের যেটা সেটাও তোমাদের খুবই কনফিউশনের একটা ব্যাপার যে ভাইয়া আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তি হইতে গেলে আমাদেরকে কি আইএসএসবি দিতে হবে কিনা? না ভাইয়া, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তি হইতে গেলে আইএসএসবি বা এরকম কোনো ধরনের শারীরিক পরীক্ষার মাধ্যমে যেতে হবে না, তবে কিছু বেসিক ইনফরমেশন বলা আছে। তবে এই ইনফরমেশনগুলা মানে এতটাই রিল্যাক্স যে সুস্থ স্বাভাবিক মানুষ যে কেউ অ্যাকচুয়ালি এই পরীক্ষায় বসার যোগ্যতা রাখে। সো যারা তোমরা চিন্তা করতেছো যে উচ্চতা কতটুকু, মানে স্বাভাবিক উচ্চতা বলা হয়েছে, মানে বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ, মানে খুব বেশি যদি কেউ মানে খর্বাকৃতির না হয় তাহলে তার এখানে মানে পরীক্ষার দেওয়ার যে যোগ্যতা এটা থেকে বাদ পড়ার কোনো কারণ নাই, খুবই রিল্যাক্স এখানটাতে। ওজনের ব্যাপারটাতেও বডি মাস মানে বিএমআই অনুযায়ী আর কি, কেউ যদি অনেক বেশি মোটা বা ওবেস না হয় সেই ক্ষেত্রে
মানে এখানেও কেউ বিএমআই এর জন্য পরীক্ষা দেওয়ার যোগ্যতা থেকে বাদ পড়ে নাই, হ্যাঁ। সো এই জায়গাতেও টেনশন করার কিছু নাই। থার্ড যে পয়েন্টটা আছে ডোপ টেস্ট, এই কথাটাতে তোমাদের অনেকের মানে কনফিউশন আছে যে ভাইয়া ডোপ টেস্ট মানে কি। ডোপ টেস্ট অ্যাকচুয়ালি এই টেস্টের মাধ্যমে যারা মাদকাসক্ত তাদের রক্তে এবং প্রস্রাবে মাদকের পরিমাণ নির্ণয় করা হয়। সো মাদকাসক্তরা এখানে পড়ার যোগ্যতা রাখবে না। তারপরের যে কোয়েশ্চেনটা আছে দৃষ্টিশক্তি, এই জায়গাটাতে তোমাদের একটা ব্যাপক কনফিউশন যে চশমা পড়লে অ্যাপ্লাই করা যাবে কি যাবে না। দৃষ্টিশক্তি বলেছে হচ্ছে 6/6। 6/6 কথাটার মানে কি, মানে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। তবে এখানে চশমা একসেপ্টেড, কেউ যদি চশমা দিয়ে স্বাভাবিক দৃষ্টি দেখে সেই ক্ষেত্রে সেও এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সো যারা চশমা পড়ো তারাও এই ব্যাপারটাতে কোনো প্রকারের চিন্তা করবা না, যদি না কারো কালার ব্লাইন্ডনেস না থাকে। কালার ব্লাইন্ডনেস থাকলে তারা পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে না। আর শারীরিক যোগ্যতার ক্ষেত্রে আরেকটা কথা যেটা বলা হয়েছে যে কত ওজন হইতে হবে, এই ধরনের একটা কনফিউশন তোমাদের থাকে যে এতটুকু কমপক্ষে ওজন হইতে হবে, এ ধরনের কোনো ঘোষণাও কিন্তু সার্কুলারের কোনো জায়গাতে বলা নাই। সো কোনো নির্দিষ্ট ওজন কিন্তু বলে দেওয়া নাই। এরপরে যদি বলি এই গ্রস ফিজিক্যাল ডিফর্মিটি, এই কথাটা অনেকেই বুঝতে পারেনি। এই কথাটা মানে কি, এই কথাটার মানে হলো যে কোনো অঙ্গহানি থাকা যাবে না। অঙ্গহানি মানে কোনো হাত না থাকা, পা না থাকা, হাতের আঙ্গুল না থাকা, পায়ের আঙ্গুল না থাকা, এই ধরনের কোনো গ্রস ডিফর্মিটি থাকা যাবে না, এটাকেই বলা হয় গ্রস ডিফর্মিটি। আর এটা হলো দুরারোগ্য ব্যাধি। দুরারোগ্য ব্যাধি মানে কি, ধরো যেই ডিজিজগুলা ভালো হয় না, যেমন ক্যান্সার বা এই ধরনের যেই ব্যাধিগুলো আছে, তারা এখানে মানে পরীক্ষা দেওয়ার বা ভর্তি হওয়ার যোগ্যতা রাখবে না আর কি। আরেকটা কথা হচ্ছে সংক্রামক ব্যাধি, হ্যাঁ, মানসিক বা সংক্রামক ব্যাধি যারা আছে, যেমন স্কিজোফ্রেনিয়াতে যারা আক্রান্ত আছে বা এ ধরনের রোগ যাদের আছে, আর যারা সংক্রামক ব্যাধি যেমন টিউবারকুলোসিস বা এরকম ছোঁয়াচে যে রোগগুলো থাকে আর কি, এ ধরনের রোগ থাকলেও তারা কি করতে পারবে না, মানে তোমার এই পরীক্ষাতে অযোগ্য বলে বিবেচিত হবে আর কি। মানে এর আগে যদি কখনো হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গাতে একটা মানে প্রত্যয়নপত্র প্রদান করতে হবে। ধরো কারো যদি টিউবারকুলোসিস হয়ে থাকে, সে যদি ওষুধ খেয়ে ভালো হয়ে থাকে, সে কিন্তু আবার অ্যাপ্লাই করতে পারবে। মানে যদি আগে এই ধরনের রোগ হয়ে থাকে সেই ক্ষেত্রে একটা প্রত্যয়নপত্র প্রদান করতে হবে আর কি, ঠিক আছে। সো তাহলে গ্রস ডিফর্মিটি থাকলে এবং দুরারোগ্য ব্যাধি থাকলে শুধু তারা অ্যাপ্লাই করতে পারবে না। আরেকটা হলো আর্মি মেডিকেল কলেজ। আর্মি মেডিকেল কলেজে দেখা গেছে যে মানে একটা স্বাস্থ্য পরীক্ষা হয়, মেডিকেল ভর্তি পরীক্ষাতেও তোমরা যখন মানে কোয়ালিফাই করো, তখন মেডিকেলে যখন ভর্তি হইতে যাও তখনও কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট স্বাস্থ্য পরীক্ষা হয়ে থাকে। সো এই স্বাস্থ্য পরীক্ষাটা রিল্যাক্স, মানে এখানে এত বেশি কিছু নাই, কেউ স্বাভাবিক দেখতে পারতেছে কিনা, মানে অঙ্গ প্রত্যঙ্গ মানে ঠিকঠাক সব কিছু আছে কিনা, এই জিনিসগুলো জাস্ট একটু দেখতে হয় আর কি। সো এখানে খুবই রিল্যাক্স, এটা নিয়ে টেনশন করতে হবে না। ভর্তির শর্তাবলী, সো এখানে একই রকম মেডিকেল ভর্তি পরীক্ষার মতো বাংলাদেশের নাগরিক, তবে এখানে একটু এক্সট্রা আছে যেটা মেডিকেল ভর্তি পরীক্ষাতে বলা নাই। এখানে বলে দিয়েছে অবিবাহিত হইতে হবে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু কখনো বয়সের ব্যাপারে কোনো স্পেসিফিক কিছু বলে নাই। এখানে বয়সের ব্যাপারে স্পেসিফিক বলে দিছে যে 1 জুলাই 24-এর মধ্যে সর্বোচ্চ 20 বছর হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ব্যাপারগুলো আছে, যে লিখিত যে ভর্তি পরীক্ষা হবে, লিখিত ভর্তি পরীক্ষা মানে যে এমসিকিউ পরীক্ষা যেটা হয় সেটাকেই লিখিত ভর্তি পরীক্ষা বলা হয়। এই পরীক্ষা এবং তার যে আগের যে বোর্ড পরীক্ষা, এসএসসি এইচএসসি পরীক্ষা অথবা এ লেভেল ও লেভেলস পরীক্ষার মার্কস সব কিছু মিলে তার রেজাল্টটা কিন্তু পাবলিশ করা হবে। এখন তারপরে আমরা যদি বলি এখানে যখন যেই প্রার্থীটা পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে তার এই যে দেখো বিভিন্ন প্রকারের যে ফি আছে, ভর্তি ফি, টিউশন ফি, কাশন মানি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আউটফিট চার্জ, এ ধরনের যত চার্জ আছে সবকিছু একসাথে জমা দিতে হয়। সো সেটা প্রসপেক্টাসে উল্লেখিত আছে। প্রসপেক্টাস কোথায় পাবা? এফএমসির যে ওয়েবসাইটটা আছে, যেখানে আমাদের ভর্তি সার্কুলারটা প্রকাশিত হয়েছে, সেই ওয়েবসাইটেই কিন্তু প্রসপেক্টাসটা বলা আছে, সার্কুলারের সাথেই দেওয়া আছে একই সাথে। চাইলে যারা ভর্তি হইতে ইচ্ছুক পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারো। এখানে একটা কশন মানি যেটা ফেরতযোগ্য বলা হয়েছে, ওই যে বললাম না 2,30,000 টাকা, এটার মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা কশন মানি হিসেবে নেওয়া হয়, মানে এটা সিকিউরিটি হিসেবে নেওয়া হয়, যেটা এমবিবিএস পাশ করার পর আবার ফেরত দেওয়া হয় আর কি। আর এরপর একটা চুক্তি করতে হয়, কোনো সময় কোনো শৃঙ্খলা ভঙ্গ করলে তো তার চুক্তিটা বাতিল হতে পারে বা তাকে কলেজ থেকে ক্ষতিপূরণ দিয়ে কলেজ থেকে মানে তাকে বহিষ্কার করতে পারে, মানে এই ধরনের কিছু অথরাইজেশন কলেজের আছে। তো এই জিনিসগুলো এখনকার জন্য অতটা ইম্পর্টেন্ট না। তবে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা হলো কেউ যদি আর্মি মেডিকেল কলেজে চান্স পায়, আর্মি মেডিকেল কলেজ থেকে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে কিন্তু মাইগ্রেশন হওয়ার সুযোগ নাই।
আর্মি মেডিকেল থেকে আর্মি মেডিকেলে মাইগ্রেশন হওয়ার সুযোগ আছে। যেমন কেউ যদি চট্টগ্রাম আর্মি মেডিকেলে চান্স পায়, সে কিন্তু মাইগ্রেশন করে কুমিল্লাতে আসতে পারবে সিট খালি থাকা সাপেক্ষে, বা রংপুরে, এই ধরনের মাইগ্রেশন হয়। বাট আর্মি থেকে আর্ম ফোর্সেসে হবে না, কারণ শুরুতেই বলে নিয়েছি একটা সরকারি, বাকিগুলো বেসরকারি। আর আবেদনের পদ্ধতি, আবেদন অলরেডি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের এখানে বলা আছে যে afmc.teletalk.com.bd তে আবেদন করা যায়। সো আবেদনের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল মেডিকেল ভর্তি পরীক্ষার মতোই প্রথমে 2টা সেগমেন্ট আছে। বাংলাদেশি কারিকুলামে যারা পড়াশোনা করেছে, অর্থাৎ এসএসসি, এইচএসসি, অথবা যারা এ লেভেল, ও লেভেলে পড়াশোনা করেছে, সো ওই কারিকুলাম অনুযায়ী আমরা আমাদের বোর্ডের রোল নাম্বার বা ইকুইভ্যালেন্ট নাম্বার, যেটা এ লেভেল, ও লেভেল পরীক্ষার্থীদেরকে ডিরেক্টরেট জেনারেল হেলথ থেকে যেটা দেওয়া হয়, মানে ডিজি হেলথ থেকে যে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিতে হয়, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্যও নিতে হয়। সো ওই নাম্বারটা দিয়ে, মানে দেওয়ার পর আমরা দেখব যে বেসিক ইনফরমেশনগুলো চলে আসতেছে। তারপর হচ্ছে কলেজের পছন্দক্রমও দিতে হয়। সো এই পছন্দক্রমের মধ্যে কেউ কেউ আছে যে শুধুমাত্র আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে পড়তে চায়, তারা শুধু আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ পছন্দ দিবে, যে আমি পড়লে সরকারিটাতে পড়বো। আবার কেউ আছে যে না, আমি সরকারি বেসরকারি দুইটাকেই চয়েস দিতে পারি। সেই ক্ষেত্রে মেরিট লিস্ট যখন প্রকাশ করা হবে, তো এই দুইটা একসাথেই মেরিট লিস্ট প্রকাশ করা হয় আর কি। তো যে শুধুমাত্র এএফএমসির জন্য দিয়েছে, সে যদি এএফএমসিতে চান্স পায়, তো ওইটাতে তার রোল নাম্বার আসবে, না পাইলে ওটাতে আসবে না। ঠিক আছে, তার আর এএমসিতে আসার সুযোগ নেই, যে শুরুতে এএমসি চয়েস দিবে না। তো যেগুলা চয়েস দিবা, মানে তোমার পরীক্ষাও একসাথে হবে, রেজাল্টও আসলে একসাথেই পাবলিশ হয়ে থাকে আর কি। আর এরপরে যেটা আছে একই রকম, যে কথাবার্তাগুলা, যে ছবি এবং সিগনেচার দুইটাকেই হচ্ছে মানে স্ক্যান করে নিতে হয়, এবং এদের সাইজগুলা বলা আছে মেডিকেল ভর্তি পরীক্ষার মতোই 300x300 পিক্সেল, যেটা 100 কিলোবাইটের মধ্যে হবে এবং জেপেগ ফর্মে হইতে হবে। আর স্বাক্ষর যেটা আছে, যেটা 300x80 পিক্সেল এবং যেটা 60 কিলোবাইটের মধ্যে হইতে হবে, এটাও জেপেগ ফর্মে হইতে হবে। এই জায়গাটাতে তোমাদের কিছু কনফিউশন থাকে যে ভাইয়া ছবিটাতে কি হিজাব পরা থাকলে সমস্যা হবে কিনা। মেডিকেল ভর্তি পরীক্ষা, আর্ম ফোর্সেস ভর্তি পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোনো প্রকারের রেগুলেশন দেওয়া হয়নি যে হিজাব পরে ছবি দেওয়া যাবে কি যাবে না। তবে আমরা সেফটির জন্য বলে থাকি, তোমরা কান খোলা ছবিটা দেওয়াটার চেষ্টা করবা আর কি। ঠিক আছে, চেষ্টা করবা কান খোলা ছবি দেওয়ার জন্য। আরেকটা ব্যাপার, ছবির ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বলা হয়ে থাকে সাদা ব্যাকগ্রাউন্ড হলে সবচেয়ে ভালো হয়। এখন আসো সিগনেচার কিভাবে দিবা, এই ক্ষেত্রেও অনেকে কনফিউশন করো। সবচেয়ে সেফ ওয়ে হচ্ছে তোমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডে যেরকম সিগনেচারটা দিয়েছো, একই রকম সিগনেচার দেওয়া। এবং সিগনেচার দেওয়ার সময় নিজের পুরো নামটা লেখার চেষ্টা করবা, কোনো ইনিশিয়ালস দিবা না। ঠিক আছে, এবং বাংলা ইংলিশ যেটা খুশি তুমি দিতে পারো, নো প্রবলেম। আর এখানে যেটা আছে যে এগুলা তো একই রকম, যে যেটা আমাদের স্টুডেন্ট কপি পাবা, এটা মানে সংরক্ষণ করতে হবে, ইউজার আইডি সংরক্ষণ করতে হবে, প্যারেন্টস পার্টিকুলার ঠিকভাবে পূরণ করতে হবে। ওই যে এটা কেন জরুরি, এটা জরুরি এই কারণে যে ওই যে যারা আর্মি পার্সোনেল থাকে, মানে বিভিন্ন সেনাবাহিনী, বিমান বাহিনীতে কর্মরত যারা থাকে, তাদের জন্য কিছুটা এখানে মানে হিডেন কিছু কোটা থাকে, যেটা কখনো পাবলিশ করা হয় না। মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি কোটা, কোটা থাকলে কোটার জায়গাটা ঠিকঠাক মতো ফিল আপ করা। আর আবেদন করার পর একদিনের মধ্যে, মানে 24 ঘন্টার মধ্যে প্রার্থীকে কি টাকা দিতে হবে। আর এই সেন্টার কোডগুলা যদি একটু দেখে রাখো, মানে তুমি কোথায় পরীক্ষাটা দিতে চাও, 2টা সেন্টার কোড এখানে দেওয়া যায়। মেডিকেল ভর্তি পরীক্ষা যেরকম 4টা সেন্টার দেওয়া যায়, মানে চয়েস হিসেবে যে কোনো একটাতে তোমার সিট পড়বে, আর এইখানে দেখা যায় যে 2টা দেওয়া যায়। তো যারা ঢাকায় আছো, ঢাকা সেনানিবাসে যারা পরীক্ষা দিতে চাও, 25,000 জন পরীক্ষা দিতে পারবা, এবং এই ক্ষেত্রে সেন্টার কোড হচ্ছে 111। ঠিক আছে, আর বাকিগুলা সেন্টার কোড তোমরা নিজেরা দেখে নিবা, যে মানে যে চট্টগ্রামের আসো, সে ধরো চট্টগ্রামেরটা আগে দিলা, তারপরে সাথে আরেকটা দেওয়ার জন্য কুমিল্লারটা দিলা আর কি। ঠিক আছে, সো তোমার যে আগে মানে অ্যাপ্লিকেশন করবে প্রায়োরিটি হিসেবে, সে আগে ওখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে আর কি। ধরো চট্টগ্রামে 4,000 জনের সিট ফিল আপ হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আর চট্টগ্রামে পরীক্ষা দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে তোমরা সেকেন্ড চয়েস হিসেবে যেটা দিবা, তোমাদের সিটটা সেখানে পড়বে আর কি, মানে ভর্তি পরীক্ষার যে সিটটা আছে। ওকে, সো এরপরে হচ্ছে কেন্দ্র নির্বাচন এবং ফি প্রদান। একই সাথে আমরা আরেকটা এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে রাখি, সেটা হলো কি, যদি দেখা যায় যে টাকা জমা দানের পরে যদি দেখা যায় যে কারো আবেদনপত্রে ভুল হয়ে গেছে, কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন কিন্তু টাকা জমা দিয়ে দেওয়ার পর করা যায় না। সেই ক্ষেত্রে যেটা নিয়ম, আবার টাকা জমা দিয়ে তাকে পুনরায় অ্যাপ্লাই করতে হয়, নতুন করে আবার অ্যাপ্লাই করতে হয়। সো সেই ক্ষেত্রে দ্বিতীয়বার অ্যাপ্লাই করলে প্রথমবারের যে অ্যাপ্লিকেশনটা, সেটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। এক্ষেত্রে কোনো চিন্তা করতে হবে না। তবে খেয়াল রাখা প্রয়োজন, একজন প্রার্থী কিন্তু সর্বোচ্চ 2বারই অ্যাপ্লিকেশন করতে পারবে, দ্বিতীয়বারের পরে আর অ্যাপ্লিকেশন করা যাবে না।
এই কথাটা মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য, ডেন্টাল ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য এবং আমাদের এই যেটা এখন বলতেছি এএফএমসি এমসি ভর্তি পরীক্ষা সেই ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, সো টাকা জমা দেওয়ার আগে ভুল ত্রুটি সংশোধন করা যায়, জমা দেওয়ার পর যদি ভুল ত্রুটি ধরা পড়ে সেটা আর সংশোধন করা যাবে না, তবে দ্বিতীয়বার নতুন করে আবেদন করা যাবে, তবে দ্বিতীয়বারের পর আর নতুন করে আবেদন করার সুযোগ নাই। এরপর হচ্ছে একই রকমভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার মতোই আমাদের টেলিটক সিম থেকে প্রিপেইড সিম থেকে 1000 টাকা পরিশোধ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এএফএমসি স্পেস দিয়ে ইউজার আইডিটা দিব, একটা ফিরতি SMS এ পিন নাম্বার আসবে, তারপর আমরা আমাদের কাছ থেকে টাকা কেটে নেওয়ার অনুমতি চাইবে, তখন এএফএমসি স্পেস দিয়ে ইয়েস বলে অনুমতি দিব, যে পিন নাম্বারটা দিয়েছে সেটা দিব। আমি যেই দুইটা সেন্টারের মধ্যে পরীক্ষা দিতে চাই, যেটাতে দিতে চাই সেটা আগে দিব, ধরো ঢাকায় হলে ঢাকারটা আগে দিব, তারপর অন্য আরেকটা দিয়ে আমি 16222 নাম্বারে SMS করব, ফিরতি SMS এ আমার টাকা কেটে নেওয়াটা কনফার্মেশন জানাবে এবং আমার সেন্টারটাও জানিয়ে দিবে। ঠিক আছে, সো এখন দেখো সকল বৈধ আবেদনকারী লিখিত পরীক্ষায় সুযোগ গ্রহণ করা হয়ে থাকবে, আর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হয়ে গেলে দ্বিতীয় যেই সেন্টারটা তুমি দিবা সেখানে তোমার সেন্টারটা পড়বে আর কি। এরপর প্রবেশপত্র ডাউনলোড, মানে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেট আছে 19 জানুয়ারি থেকে 23 জানুয়ারি। ঠিক আছে, 24 তারিখে পরীক্ষা, তবে 23 জানুয়ারি পর্যন্ত আমরা এখানে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবো। আর একটা হলো ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখে অর্থাৎ 24 তারিখে সকাল 9:30টার মধ্যে কিন্তু পরীক্ষার হলে উপস্থিত হইতে হবে। আর যারা বাংলাদেশি নাগরিক এ লেভেল ও লেভেল পড়াশোনা করেছে, ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যেরকম নিতে হয় এখানেও নিতে হবে। ঠিক আছে, ওকে, মানে একবার নিলে হয়। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যদি কেউ করে ওই আইডি দিয়েই সে আবার এখানে অ্যাপ্লাই করতে পারবে, প্রবলেম নাই। আর তোমাদের যদি কোনো প্রকারের কনফিউশন থাকে সেই ক্ষেত্রে তোমরা অফিস চলাকালীন সময়ে তথ্য কেন্দ্রের নাম্বারগুলোতে কল করতে পারো, এখানে বিভিন্ন সেনানিবাসের তথ্য কেন্দ্রের নাম্বারগুলো দেওয়া আছে। আর এরপরে হচ্ছে তোমাদের এখানটাতে আরেকটা কনফিউশন আছে, যে কনফিউশনটা তোমরা অনেকেই করেছো, লিখিত পরীক্ষা মানে কি। এখানে ভাইয়া এই লিখিত পরীক্ষা মানে অ্যাকচুয়ালি MCQ পরীক্ষায় বোঝানো হয়েছে, এই যে দেখো বলা আছে কিন্তু MCQ পরীক্ষা। ঠিক আছে, সো এখন পরীক্ষার নাম্বার কত, পরীক্ষার নাম্বার টোটাল হবে হচ্ছে 200 নাম্বার। এই 200 নাম্বারের মধ্যে MCQতে থাকবে হচ্ছে 100 নম্বর, আর জিপিএ, হ্যাঁ জিপিএ মানে আমাদের যে বোর্ড পরীক্ষা আছে, বোর্ড পরীক্ষার মধ্যে SSC এবং HSC, ঠিক আছে, এর মধ্যে জিপিএতে নাম্বার থাকবে হচ্ছে আরও 100, অ্যাজ ইউজুয়াল মেডিকেল ভর্তি পরীক্ষার মতো। আমরা যদি দেখি এখানে বায়োলজিতে 30, কেমিস্ট্রিতে 25, ফিজিক্সে 20, ইংলিশে 15 এবং সাধারণ জ্ঞানে কিন্তু এই বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী সহ 10 নাম্বার। আগে কিন্তু আর্মি মেডিকেল কলেজ, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার এই সিলেবাসটা এরকমটা ছিল না, এটাতে কিছুটা ভিন্নতা ছিল আর কি। এরপরে দেখো এরপরের জায়গাটাও তোমাদের অনেকের কনফিউশন, সিলেবাস এইচএসসি সমমান। ভাই এই এইচএসসি মানে সমমান সিলেবাস মানে হচ্ছে তোমার সম্পূর্ণ সিলেবাস, মানে যেটাকে আমরা বলতেছি হচ্ছে ফুল সিলেবাস, এটা বলতে বোঝায় হচ্ছে ভাই সম্পূর্ণ সিলেবাস। ঠিক আছে, যদি এটা শর্ট সিলেবাসে হইতো সেই ক্ষেত্রে এখানে বলে দিত পুনর্বিন্যাসকৃত এইচএসসি সিলেবাস। সো মেডিকেল ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তিটা ছিল সেখানেও কিন্তু তোমরা অনেকে কনফিউশন করেছিলে যে ভাইয়া এটা কি শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস। সো অ্যাকচুয়ালি যখন বলে দিয়েছে এইচএসসি সমমান মানে সম্পূর্ণ সিলেবাস, এই ক্ষেত্রে কোনো কনফিউশনের সুযোগ নাই। মূল্যায়ন পদ্ধতি অ্যাজ ইউজুয়াল মেডিকেল ভর্তি পরীক্ষার মতো, টোটাল নাম্বার 200, যেটা আমি বলে দিলাম যে 50 হচ্ছে SSC HSC এবং এটা 4th সাবজেক্ট সহ, হ্যাঁ, আর MCQতে আছে হচ্ছে 100। আর যারা সেকেন্ড টাইমার পরীক্ষা দিচ্ছে বা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছে তাদের জন্য 3 নাম্বার করে কাটবে, একেবারে মেডিকেল ভর্তি পরীক্ষার মতো নিয়ম। আর যারা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজে ভর্তি আছে তাদের জন্য কিন্তু 6 নাম্বার কাটবে AFMCতেও। ঠিক আছে, ওকে। এরপর দেখো লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আবার এই একই ওয়েবসাইটে afmc.teletalk.com.bd অথবা www.afmc.edu.bd এই ওয়েবসাইটে, অথবা SMS করেও নাম্বার জানিয়ে দেওয়া হবে। ওকে, আর এই OMR স্ক্যান করে মেশিনে মূল্যায়ন করা হবে, এগুলো অ্যাজ ইউজুয়াল কথাবার্তা মেডিকেল ভর্তি পরীক্ষার মতো। এখন কথা হলো গিয়ে ভাইয়া তাহলে প্রিপারেশন কিভাবে নিব। যারা তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, FMC MC ভর্তি পরীক্ষার আলাদা কোনো প্রিপারেশন নাই। যেহেতু দেখলা তুমি সবকিছুই মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ, প্রশ্নের প্যাটার্নটাও মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপই হবে, অর্থাৎ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রিপারেশন ওইটা দিয়েই তুমি FMC MC ভর্তি পরীক্ষার প্রিপারেশন সম্পূর্ণ করতে পারবা এবং পরীক্ষাতেও তুমি ভালো করতে পারবা। সো যারা FMC বা MCতে পড়তে চাও তোমরা দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলো, আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই।